দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব লোডশেডিং পরিস্থিতি এবং আইনমন্ত্রীর নির্বাচনকালীন সরকার বিষয়ে করা মন্তব্য নিয়ে। এই জন্য আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, আছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। স্বাগত আপনাদের তিনজনকেই। জনাব হাবিবুর রহমান হাবিব, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমরা জানি যে বিদ্যুৎ পরিস্থিতি হঠাৎ করেই পরিস্থিতির অবনতি হয়েছে। আজকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন যে প্রতিদিন 2500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। বলা হচ্ছে যে জ্বালানি সংকটের কারণে এই পরিস্থিতি। শুনতে চাই আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুইজন আলোচক, আমার অত্যন্ত প্রিয় রিয়াজুল কবির কাউসার এবং মাসুদ কামাল, দুজনকে স্বাগত। আসলে হঠাৎ করে যায়নি তো, আপনার এখানে আমি বলেছি, আমি কিন্তু 2 বছর ধরে বলে আসতেছি এই সরকার ডুববে, দেশ ডুববে। এই কাণ্ডজ্ঞানহীনভাবে এই যে বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করছে, আর কুইক রেন্টালের কিছু লোকজনকে, একেবারে সরকার খাস লোকজন যারা, তাদেরকে দিয়ে ক্যাপাসিটি চার্জ দিতে দিয়ে দেশটাকে ধ্বংস দ্বার প্রান্তে নিয়ে যাবে দিন ধরে বলে আসছি। বাংলাদেশের মোট বিদ্যুৎ কেন্দ্র কতগুলি? প্রায় 150 মতো। এর ভেতরে বেসরকারি কত, তাদের উৎপাদন কত, তার এ পর্যন্ত করেছে কত, তাদের পিছনে কত হাজার কোটি না কত লক্ষ কোটি টাকা ব্যয় করা হয়েছে। আমার যেগুলি ছিল সেগুলিকে যদি আমি বিভিন্নভাবে যে সংস্কার করে দিলাম করতাম, এখন যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো করতে যাচ্ছে সেগুলো সংস্কার করলে তো একই হতো। আপনি যদি জ্বালানি না সেটা না, এই যে জ্বালানি না কিনতে পারেন তাহলে আপনি জ্বালানি সে পরে, কিন্তু আপনি যে বড় বড় বানায় ফেলে রাখছেন যে এদিন টাকা খরচ হয়নি, কিন্তু টাকা খরচ হয়, টাকা তো ওই দিকে আটকে গেছে। আপনি একটা বিল্ডিং বানালেন, বানায় তারপরে আপনি ধরেন সব দিলেন, আপনার এই দিতে পারেন, কারেন্ট দিতে পারলেন না, ওই বিল্ডিং কাজ আছে, এটা তাই করে রাখছে। আপনাদের প্রয়োজনই হলো, এখন বলতেছে তারা মিথ্যা কথা বলে, পিডিবি মিথ্যা কথা বলে, এত হাজার বিদ্যুৎ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় না। তারপর সঞ্চার লাইনে তত নাই, আমার সঞ্চার লাইনে সক্ষমতা আছে, তো সক্ষমতা 26,000, কিন্তু আমার তো দরকার কত 15,000ও না, চাহিদা তো নাই, আমার তো সঞ্চার লাইনও তো নাই। তাহলে আমি কেন এই যে আরো এতগুলি প্ল্যান্ট বানালাম আর এগুলি পথে? আজকে সবচেয়ে গ্যাসের দাম সবচেয়ে কম ইউরোপে, যেটা আপনার $32 থেকে $60 চলে গেছিল, সেটা আজকে $10। দেখবেন আপনি? না, ঠিক আছে, $10। আপনার আজকে ডিজেলের দাম $70। সব দেশের দাম কম। আপনার এই দেশে খাদ্যদ্রব্যের যদি আপনি কথা বলেন, আটা বলেন, চিনি বলেন, সব দাম তো কমতের দিকে, পশু ডাল সব কমতের দিকে। কিন্তু বিদ্যুতের কেন এটা হবে? কেন হবে? আজকে যদি আমার ডিজেলের দাম $150 হয়ে যেত, যেন $137 হয়েছিল মন্ডলের সরকারের সময়, তখন 45 টাকার বেশি কিন্তু ডিজেল বিক্রি করে ভর্তুকি ছিল তখন। আজকে যদি কয়লার দাম 2 গুণ বেড়ে যেত, তাহলে বুঝতাম যে কয়লার দাম বেড়ে গেছে, আমরা পারতেছি না, কয়লার দাম কমে গেছে, ডিজেলের দাম কমে গেছে, গ্যাসের দাম কমে গেছে। তাহলে কেন আমার বিদ্যুৎ প্ল্যান্ট, কেন তারা প্রোডাকশনে যেতে পারবে না? কেন আমি লোডশেডিংয়ে থাকবো? কেন আমার বিদ্যুতের বিল 2 গুণ 3 গুণ বাড়ানোর পরে আমি আজকে অন্ধকারে থাকতে রাজি না? আমার বাপদাদা থেকে গেছে, আমি এখন থাকতে রাজি না। আপনি সরকারের, দেশের হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা আপনি ধ্বংস করবেন বিনা কারণে, মানে বুঝে না বুঝে, শ্রীলঙ্কার মতো আপনি পোর্ট বানাবেন যেটা কাজে লাগবে না, আপনি সি পোর্ট করবেন কাজে লাগবে না। এই যে করে আজকে দেশটাকে ধ্বংসের ইতিহাস গেছে। আজকে এই নসরুল আহমেদ যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, মন্ত্রী তো সাধারণত এটা তো পিএম তাহলে থাকে। আজকে কি হওয়া উচিত? জি, আমরা আজকে এই আলোচনা, আজকে এই মন্ত্রী এই কথা বলার সঙ্গে সঙ্গে তার তো তওবা পড়ে পদত্যাগ করে জনগণ ক্ষমা চেয়ে তো পার হওয়ার কথা না। কেন আজকে এই অবস্থা গেল হলো? বুঝে না সে আমার কয়লা শেষ হয়ে যাচ্ছে, এটা তামাশা, রাষ্ট্রের সাথে তামাশা। আসবো আমরা শুনতে।
এভিএম রিয়াজুল কবির কাসার, যেটি আজকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন যে সেটা হচ্ছে সমন্বয়হীনতার কথা বলেছেন, যে এটা আমরা গত 2-3 মাস যাবতীয় এরকম একটি আঁচ করতে পারছিলাম, কিন্তু টোটাল সমন্বয়হীনতার কারণে এই অব্যবস্থা। তাহলে এই সমন্বয়হীনতার এই মানে দায় কেন জনগণের উপর আসলো বা জনগণ নিবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচক কামাল ভাই, হাবিব ভাই, এনটিভির যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন। কোনো রাগডাক নেই, লুকোচুরি নেই। সরকারের পক্ষ থেকে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী স্পষ্ট বলেছেন আমাদেরকে আরো সপ্তাহ 2 এই কষ্টটা করতে হবে। অর্থাৎ যেখানে আমাদের 15,000 মেগাওয়াট বিদ্যুৎ, সেখানে 2 থেকে 2,500 লোডশেডিং যেহেতু করাতে হচ্ছে, 2,500 সেই সমস্যাটা হবেই। অস্পষ্ট কিছু বলে নাই। হ্যাঁ, আমাদের তেল, গ্যাস, বিদ্যুৎ যাই বলেন, আমরা কিন্তু 3 মাসের বেশি স্টক করতে পারি না। হাবিব ভাইরা বলেন কম দামে পাওয়া যায়, তো কম দামে তো আর 2 বছরের কয়লা বা তেল গ্যাস কিনে প্রিজার্ভ করার মতো বাংলাদেশে নাই। আমরা কিন্তু আমাদের যখন বাম্পার ফলন হয়, আমরা কিন্তু চাউলও স্টক করতে পারি না, ধান স্টক করতে পারি না, সেইভাবে সাইলো গড়ে ওঠে নাই যে আমরা স্টক করব। হ্যাঁ, এটা বললাম কেন, বিদ্যুৎ মন্ত্রী স্পষ্ট বলেছেন যে 2 সপ্তাহ পাইপলাইনের যে বিষয়টা, এটা একটু মিসম্যানেজমেন্ট হওয়াতে আপনি যেটা বললেন একটু সমস্যা হচ্ছে। এমনিতে টেম্পারেচার বেশি, এই সময় এটা অবশ্যই একটা ভোগান্তি হচ্ছে। দেখুন, হাবিব ভাই যে কথাটা বলতে চেয়েছিলেন, কথায় কথায় তো শেষ কথা বলে ফেলেন, ধ্বংস হয়ে যাচ্ছে না, বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। কিন্তু এগিয়ে যে গেল, দেখুন পরিস্থিতি এইটা 14.5 বছর জ্বালানি মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি কিনবেন সেই অর্থ আপনার কাছে নাই। অর্থ নাই কিন্তু বলা হয় নাই, একই কথা, আপনি কিনতে পারছেন না, ডলার নাই, ডলার সংকট। হ্যাঁ, একই তো কথা, ভ্যালুয়েশনের ব্যাপার। হ্যাঁ, একই কথা। এটা অবশ্য যেই ছেলের বয়স 18 বছর, আসলে সে লোডশেডিং দেখে নাই। একটু দেখাচ্ছেন আপনারা? না, এটা বলছি কেন, কারণ আমরা যে বাস্তবতায় আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি বা আমরা যখন আরো 20 বছর আগের কথা বলি, এটা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল। সবার বাড়িতেই হারিকেন থাকতো, মোমবাতি থাকতো, একটা বিকল্প ব্যবস্থা থাকতো। এখন কিন্তু সেই বিকল্প ব্যবস্থাটা নাই, কারণ এই 1450 বছরে কিন্তু আমরা এটা নিশ্চিত করতে পেরেছিলাম। হ্যাঁ, গত কয়েক মাস আগে এই সমস্যাটা হয়েছিল যখন পাইপলাইনে ছিল না। দেখুন, একটা দেশে দেশ পরিচালনায় কিছু কিছু সমস্যা থাকতেই পারে, দেখতে হবে সরকার কত দ্রুত সময়ে সেটা ওভারকাম করতে পারে। ক্রাইসিসটা কি কারণে সৃষ্টি হলো সেটা আমরা দেখব না, দেখব যে আসলে কত জনগণের প্রাপ্তিটা হলো মেইন, জনগণ কত দ্রুত সেটা সুবিধা পাবে সেটা হলো মেইন। এবং এখানে কিন্তু বিদ্যুৎ বিভাগ থেকে বলা হয় না যে কালকে পরশু ঠিক হয়ে যাবে, সুযোগ নাই। আপনি জানেন যখন গ্যাসের দাম বাড়ানো হয়েছিল তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমার সরকারের পক্ষে এতটা নেওয়া ঠিক হবে না, আমি সবার সাথে শেয়ার করতে চাই, কারণ সরকারের একটা লিমিটেশন আছে। কেন, দেখুন এই বাজেটও তো ভর্তুকির বিষয় আছে, তাই না? তো সরকারকে তো কোথাও না কোথাও থেকে এটা নিতে হবে, কারণ এমন জায়গায় সরকার যেতে পারে না যাতে এটা দায়বদ্ধের মধ্যে পড়ে যায়। আমরা নাগরিক জীবনে বর্তমান তাপমাত্রার কারণেও কিন্তু কম বেশি সবাই এটার ভুক্তভোগী, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা খুব অল্প সময়ের মধ্যেই, হ্যাঁ 2 সপ্তাহ সময় চাওয়া হয়েছে, হয়তো এর আগেই এটা সমাধান হতে পারে। সে সম্ভাবনা নাই, কারণ 20 থেকে বেসিক্যালি লাগবে 20 থেকে মানে 25 দিন, 2-3 দিন চলে গেছে, আরো 20 দিন লাগবে। তারপর আমরা দেখতে চাই, আমরা গত 3 বছরে দেখেছি যে বড় বড় সমস্যা হয়েছে। হাবিব ভাই যে কথাটা বললেন, জি জি, এই যে ওনাদের সময় আমরা খাম্বা দেখেছি, তার দেখি নাই। আমরা কিন্তু 25,000 বিদ্যুৎ তৈরির একটা অবস্থান তৈরি করেছি, তৈরি হচ্ছে, কারণ বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে 23,000 নিশ্চিতভাবে হচ্ছে। আজকে গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। আজকে গ্রাম মানে ইউনিয়ন পর্যায়ে ছোটখাটো কারখানা হচ্ছে। আমাদের নরসিংদী, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এর ব্যাপ্তি বেড়েছে, তার মানে কি এটার ব্যবহারটা বেড়েছে। আজকে উপজেলা পর্যায়ে আমরা লক্ষ্য করে দেখছি অনেক এসি চালায়,
যেটা একসময় আমরা কল্পনা করতে পারতাম না। নিশ্চয়ই না। তার মানে বিদ্যুতের ব্যাপারটা বেড়েছে বেড়েছে তাই না? ব্যাপারটা। জি, একটু শুনে জনাব মাসুদ কামাল, একই কথা একই বিষয় জানতে চাই আপনার মতামত। দেখেন আজকে অনলাইনে একটা আপনার শিরোনাম পড়লাম। শিরোনামটা হলো এই যে লোডশেডিং পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। এই কথাটা কে বলছে? কারণ অসহনীয় অবস্থা আমি বলতে পারি, আপনি বলতে পারেন, সবাই বলতে পারে, কিন্তু এই কথাটা যখন স্বয়ং বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ওনার ভাষ্য, উনি বলতেছেন লোডশেডিং পরিস্থিতি অসহনীয় হয়ে গেছে, ওনার বক্তব্য কিন্তু। এখন আমার প্রশ্ন হলো, লোডশেডিং পরিস্থিতি অসহনীয় যদি হয়ে যায় তাহলে তার জন্য ভুক্তভোগী কে হবে? সারা দেশের মানুষ। অসহনীয় তো সারা দেশের মানুষ হবে। আচ্ছা ফাইন, এখন এই অসহনীয় না হওয়ার দায়িত্বটা কার ছিল? ওনার ছিল, মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসেবে। তো এই কথাটা বলার আগে ওনার কি উচিত ছিল না রিজাইন করা? না, কেন? উনি সত্য কথাটা বলেছেন। রাখেন, সত্য কথাটা বলেছেন। আপনি এখানে অনুষ্ঠান সঞ্চালনা করতেছেন না? জি। আপনি যদি বলেন যে এই অনুষ্ঠান সঞ্চালনা করা আমার পক্ষে সম্ভব না, তারপরে আপনি এখানে বসে থাকবেন কোন মানে উনি একটি রূঢ় বাস্তবতা তুলে ধরেছেন জাতির মানে উনি কাছে। পারছেন না তো, দ্যাট ইজ দ্য পয়েন্ট। উনি পারছেন না, শুধু ব্যর্থ হয়েছেন। উনি এটা নিজে স্বীকার করেছেন যে আমি পারছি না। না কামাল ভাই, শুধু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে শুধুমাত্র একটি বিষয় তো নির্ভর করে না, এর সাথে আরো অনেক উনি যখন কিছু বিদ্যুৎ আছে। প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তখন উনি জানতেন না এর সঙ্গে আরো অনেক কিছু জড়িত? জানতেন না? নিশ্চয়ই জানতেন। উনি জেনেই তো দায়িত্ব নিয়েছেন। আপনি যেভাবে সুন্দর করে বুঝাইলেন যে আরো অনেক কিছু জড়িত, এই আরো অনেক কিছু জড়িত আপনি বুঝেন, সে বুঝে না? সে তো বুঝে। জি। তো দায়িত্ব নিলেন কেন? বলতেন প্রাইম মিনিস্টারকে যে আমি যেটা পারবো না, কারণ এর সঙ্গে আরো অনেক কিছু জড়িত। উনি তো পেরেছেন। আপনি বিদ্যুৎ পেরেছেন তো, লোডশেডিং অসহনীয় করে দিয়েছেন। না, বিদ্যুৎ এখন আপনার লোডশেডিং পরিস্থিতি আমি হয়তো আপনি আপনি তো দেখছেন, ওনাকে আগে পদত্যাগ কিন্তু করতে বলি না, কেন? আমি এখন পদত্যাগ করতে বলতেছি। বিগত দিনে যেই সফলতা বিদ্যুতে আছে। শুনেন ভাই, আপনি এক সময় এসএসসিতে অঙ্কে লেটার পাইছেন, ইন্টারমিডিয়েটে পাইছেন, এখন যোগ অঙ্কে ভুল করতেছেন। আপনার জন্য কোনটা বাস্তবতা? ওই লেটার দেখাবেন আপনি আমারে যে দেখা আমার যোগ অঙ্কে ভুল হয়েছে, কিন্তু আমি কিন্তু লেটার পেয়েছিলাম, সেটা তো ওটা দেখে আমি খুশি হবো? কাজে ওই আলাপ করে শুনেন, আপনি বলবেন যে আমার অনেক সক্ষমতা। একটা ধরেন, একটা উদাহরণ দিয়ে বলি, একটা নদী, সেই নদীটার লোকে ডিঙ্গি নৌকা দিয়ে পার হইতো বা পার হইতো। আপনি বলেন তোমাদের এত কষ্ট হয় নৌকাতে পার হচ্ছে, তোমাদের লঞ্চ কিনে দিই। দুইটা লঞ্চ আপনি কিনে নিয়ে আসছেন, আইনে বসাইছেন, ওই লঞ্চের দু একদিন পার্টনার হয়েছে, তারপর লঞ্চ আর চলে না। ভাই লঞ্চ চলে না কেন? লঞ্চে তো তেল নাই। এখন বলে তোমরা এক কাজ করো, তুমি তো বৈঠা আছে, ওই বৈঠা দিয়ে লঞ্চ বাও। আগে তো ভাই তোমার মানুষ ডিঙ্গি দিয়ে পার হইতো, এখন তো লঞ্চের কারণে ডিঙ্গি দিয়ে ফেলাই দিছে। এখন খেলে বৈঠাটা আছে, এখন বৈঠা দিয়ে লঞ্চ বাইলে পরে লঞ্চ হবো, নদী পার হবো। লঞ্চ তো আপনি কিনছেন, আপনি বলতেছেন যে 2 গ্রামের মানুষ আমি লঞ্চ দিয়ে পার করবো, কিন্তু লঞ্চ তো ভাই চলে না। আপনি মাল সামানা কিনছেন টাকা খরচ করে, লঞ্চের পিছনে কিন্তু খরচ করে ফেলেছেন। এত সরলীকরণ আমার মনে হয় নিশ্চয়ই না, আপনি সরলীকরণ না করলে যদি বিদ্যুৎ আসে, আমি সরলীকরণ করবো না। আমি একটু জনাব হাবিবুর রহমান হাবিব, বিদ্যুৎ পরিস্থিতি আপনি কথা বলবেন নিশ্চয়ই। আর তার সাথে আমি একটু জুড়ে দিতে চাই যে আজকে আইনমন্ত্রী বলেছেন যে তফসিল ঘোষণার পর সব দলে নির্বাচিত সংসদ সদস্যের সমন্বয়ে হতে পারে নির্বাচনকালীন সরকার। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। বিদ্যুৎ নেই বলে মাসুদ কামাল সাহেব একটা ভালো উদাহরণ দিচ্ছে, ডিঙ্গি পার দিয়ে লঞ্চ কিনে পর লঞ্চের তেল নিয়ে পার হতে পারছে। কিন্তু উদ্দেশ্য তো সব ভালো ছিল। আমি বলতেছি যে আমার একটা ঘোড়া ছিল, আমার ঘোড়াটা বাদ দিয়ে আপনি মোটরসাইকেল কিনে দিলেন, পরে এখন মোটরসাইকেলের তেল দোকানে নাই, তাহলে আমি যেটুকু যেতে পারতাম সেটুকু পারবো না। এই সরকার যে কাজটা করলো দেশের মানুষের সাথে, মানে এটা সরকার পাপের ফসল। পাপ এত বেশি হয়ে গেছে, একটা সরকার কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, ভোট দিতে দেয় না মানুষকে। তার সাথে সম্পর্ক আছে তো, বিদ্যুৎ পরিস্থিতি অবশ্যই আছে, অবশ্যই জনগণের প্রতি দায়বদ্ধতা নাই না, না জনগণের প্রতি দায়বদ্ধতা নেই তো, নেই তো। আজকে উনি যেটা বললেন, উনি যেটা বললেন যে পদত্যাগ করা উচিত, পদত্যাগ করা উচিত, তো পদত্যাগ করে মাপ চাওয়া উচিত। কেন উনি জানতেন না, উনি খবর রাখবেন না? মাতারবাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, রামপাল বন্ধ হয়ে যাচ্ছে, আপনার গ্যাসের কারণে আপনার কতগুলি এই যে আপনার কুইক রেন্টাল টেন্ডার যেগুলো সব প্ল্যান বেসরকারি আছে, আনুষ্ঠানিক হিসাবে দেশ একটা আছে, দেখেন তো কয় মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, কত হাজার কোটি লুট করে নিয়ে গেছে। এই লুটেররা কারা?
আমি আজকে দাবি করব, দেশবাসী, আমি এই দেশের মানুষ হিসাবে, ভোটার হিসাবে বলবো যে সরকারের কাছে পরিষ্কার আমরা দেশবাসী জানতে চাই কতগুলি বিদ্যুৎ প্ল্যান্ট আছে দেশে, কতগুলি সরকারি, কতগুলি বেসরকারি, কতগুলি কার্যকর, কতগুলি অকার্যকর, সরকারি থেকে কত বিদ্যুৎ আসে, বেসরকারি কত আসে, কতটুকু আপনার ইতে গ্যাসে, কতটুকু আপনার হলো ডিজেলে, কতটুকু কয়লায়, পরিষ্কার বলতে হবে। আপনি বিল্ডিং বানায় রাখবেন, আপনার সন্তান 3টা 5টা বিল্ডিং বানায় রাখছেন, আর এখন বলতেছেন যে আমার ইলেকট্রিসিটি নাই, আমি বিল্ডিং এখন উঠাবো কি করে? দরকারই তো নেই আমার। হ্যাঁ, চাহিদা আমার বাড়তেছে, আমার চাহিদা বাড়তেছে, আমি স্বীকার করি আমার চাহিদা বাড়তেছে। তাই বলে আমার 26,000 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা এখন আমার হয়নি। এটা 26,000 মেগাওয়াট আমার সময় লাগবে। এর ভিতরে আপনি রূপপুরে চলে গেছেন, এর ভিতরে আদানির সাথে যাচ্ছেন, এর ভিতরে নেপালের থেকে আনতে যাচ্ছেন, কি তামাশা! এই সমস্ত চুরি, বড় বড় চুরি। আমি বারবার বলে, রূপপুরে আমাদের বাড়ি, তো ওখানে এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের যে মাথাভারি যে এটা 1,13,000 কোটি টাকা ছিল, ডলার মূল্য 76 টাকা ছিল, এখন হলো 1,30,000 কোটি টাকা হয়ে গেছে। 6,000 রাশিয়ানরা করে বিঘার মধ্যে রাশিয়ান সিটি। বাংলাদেশে 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম দাবি করে, সেখানে একজন বিদেশি ইঞ্জিনিয়ার নাই, টেকনিশিয়ান নাই। আর আমরা 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য 6,000 রাশিয়ানদের নিয়ে, তাদের বেতন মিনিমাম 1,20,000 টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত। সেই চুক্তিটা তারপরে কি হবে বলেন? আজকে আপনার চায়নার সাথে, ওটা চায়নার সাথে সম্পর্ক ছিল তো, আজকে ইন্দোনেশিয়া থেকে আপনার কয়লা নিয়ে আসবেন, আপনার টাকা দিতে পারছেন না। আমি তো টাকা আপনাকে আগে দিয়ে দিছি, আমি তো বিল প্রিপেড মিটার অনেক, তারপরে আমার যদি বিদ্যুতে 1 মাস বিল না দিয়ে লাইন কেটে দেন, আবার টাকা সংযোগে টাকা দিয়ে আবার তার কেন আপনার কয়লার দাম বাকি থাকবে? কেন কয়লার দাম বাকি থাকবে? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি একজন সাথে ব্যবসা করতে গেছিলাম, ব্যবসা করতে গিয়ে আমি ইম্পোর্ট করি, তার নামে বিক্রি করে, আমার নামে মাল বিক্রি করে তার নামে, টাকা সেখান থেকে উঠায় নেয়। পরে এখন দেখা যায় আমার ব্যবসা বন্ধ। তারপর আর একটা ফ্যাক্টরি ছিল, এখন সেখান থেকে পোষাবো না, এখন কাঁচামাল আনতে পারলাম না, কিসের কারণে? ডলারের কারণে বন্ধ। এখন বিদ্যুৎ নাই, একটা শ্রমিক 8 ঘন্টা কাজ করবে, দিনের ভিতরে 3 বার কারেন্ট চলে যায়, তাহলে ওই শ্রমিক, ওই প্রতিষ্ঠান মালিক কি করবে? এবং এখানে প্রোডাকশন যে লস হয়, আমরা চিন্তাও করতে পারি না যে কত পরিমাণ প্রোডাকশন লস হয়। জি, ক্লিয়ার। আমার মনে হয় কাসর ভাই আপনি বলবেন বিদ্যুৎ পরিস্থিতি, কিন্তু তার আগে যেটা আমরা বলছিলাম যে আজকে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এই আইনমন্ত্রীর এই উক্তি নিয়ে, এটা একটু শুনতে চাই আপনার কাছে। আইনমন্ত্রী না, আসলে কি তাহলে সরকারের এই নির্বাচনকালীন সরকার ব্যবস্থাপনার একটি নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা, যেটি হয়তো আইনমন্ত্রী আজকে বললেন? আমাদের কাছে তো তাই মনে হচ্ছে। দেখুন, উনি যাই বলুক, আমাদের সংবিধানের ভিতর থাকতে হবে। নির্বাচনের আগে সংবিধানে যদি কোনো পরিবর্তন না আসে, বর্তমান সংবিধানে চলতে হবে। সেখানে কোনো ধরনের সরকার থাকার কোনো সুযোগ নাই। তবে তফসিল ঘোষণার পর হয়তোবা মন্ত্রিপরিষদ ছোট হতে পারে, যেহেতু সরকার রুটিন ওয়ার্ক করবে, নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেবে না, নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেখার যে বিষয়গুলো, এগুলো ত্বরান্বিত করার বিষয়টা করতে পারে। এবং মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, হ্যাঁ, তখন হয়তোবা পার্লামেন্টে যে দলের প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে একটি মন্ত্রিসভা হতে পারে, কিন্তু এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যদি সংবিধানে কোনো পরিবর্তন না আসে। এটি তো বাস্তবতা। দেখুন, আমার অভিমত বা আমার আইনমন্ত্রীর অভিমত বা অন্য কারো অভিমত এখানে বিষয় না। বিষয় হলো আমরা যেটা বলবো সেটা সংবিধানের ভিতর থাকতে হবে। উনি কিন্তু সেটাই বলতে চেয়েছেন যে তফসিল ঘোষণার পর হয়তো মন্ত্রিসভাটা ছোট হয়ে যাবে। এটা কিন্তু গত 2 টার্মও হয়েছে, মন্ত্রিসভা ছোট হয়ে গেছে, যেহেতু এই এবং একজন মন্ত্রী একাধিক মন্ত্রণালয় পেয়েছিলেন, যেহেতু ছোট হয়ে গেছে, হয়তো সেটাও হতে পারে। কিন্তু এখানে নির্বাচনকালীন সরকার বা যে সরকারই বলেন কোনো, এটা বলার কোনো সুযোগ এস পার সংবিধান নাই। না, কিন্তু নির্বাচনকালীন সরকার আমরা নাম যাই হোক, যদি এরকম একটি প্রস্তাবনা বা এরকম একটি পরিকল্পনা সরকারের থাকে, যেটি আজকে আইনমন্ত্রী বললেন, প্রস্তাবনা পরিকল্পনার কোনো সুযোগ নেই, কারণে তফসিল ঘোষণার পর
আসলে কিন্তু ড্রাইভিং সিটে বসবে নির্বাচন কমিশন। ওই ৪৫ দিন বা ৪৭ দিন যেই তফসিল ঘোষণার পর থেকে যে সময়টা নির্বাচন পর্যন্ত, তখন কিন্তু বলাই আছে বা আমরা এটা প্র্যাকটিস দাঁড়িয়েছে যে সরকারের সকল বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, প্রশাসনিক বিভাগ, এরা কিন্তু নির্বাচন কমিশন যে রিকুইজিশন দেবে, দাঁড়কে নেবে, তাদের ইয়াতে চলতে হবে। এবং তখন কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কাউকে বদলিও করা যাবে না, কোনো কিছু করা যাবে না, তাদেরকে রিকুইজিশন দেবে। এবং এটা আরপিওতে আমাদের সেভাবে বলা আছে যে নির্বাচন কমিশন যেসব কর্তৃপক্ষের লোক থেকে আনবে, কিন্তু বাস্তবতা সেটি বাস্তবায়ন নির্বাচন কমিশন কতটুকু করতে পারবে তা নিয়ে সংশয় আছে নিশ্চয়ই। আমরা অতীতে না, দেখুন, নির্বাচন কমিশনের এটা বলা ঠিক না। আমরা যারা রাজনৈতিক দল, আমাদের সব দলেরই কিন্তু কোনো না কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাই না? একটা রাষ্ট্রের সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কিভাবে সহযোগিতা করা যায় কিন্তু সবাই জানেন, কিন্তু করেন নাই। কিন্তু আমরা বলতে পারি গত 14.5 বৎসরে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য শুধু বক্তৃতা দিয়ে না, তাদের লজিস্টিক সাপোর্ট দিয়ে কিন্তু এটা করার চেষ্টা করেছেন। কারণ লক্ষ্য করে দেখবেন, আজকে নির্বাচন কমিশনের একটা সদস্য 2টা বড় ভবন আছে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে ইন্ডিভিজুয়াল ভবন আছে। এই ভবন থাকা, না না, আমি একটু শেষ করতে দেন। আগে ছিল ডিসি অফিসের কোনার একটা রুমে ছিল জেলা অফিসার, এখানে সার্ভার সেন্টার হয়েছে, লোকবল বেড়েছে। এই যে বিষয়টা, এটা তো বুঝতে হবে। এই যে উপনির্বাচনগুলি হচ্ছে, সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, এখন কিন্তু রিটার্নিং অফিসার হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা, প্রশাসনের কর্মকর্তা না। এখন ইচ্ছা করলেই তো নির্বাচন কমিশন ডিসিদের ছাড়া রিটার্নিং অফিসার নিয়োগ দিতে পারবেন না, একটু সময় লাগবে বা হয়তো আরো পরিবর্তন আসতে পারে। সেটা কিন্তু কোনো দল বলছেন না। এই নিয়ে আমি বিতর্ক করছি না। দেখুন, আমার জানার হাবিব ভাই যেটা বলে ফেলছেন, লুটেরা সরকার। জি, হাবিব ভাই যখন আমাদের সাথে ছিলেন, জি, তখন ওনারা কি করেছেন এটা আমার চেয়ে হাবিব ভাই ভালো জানেন, তাই না? তো এটা আমি বলতে চাই না। তখন কিন্তু হাবিব ভাইয়ের নেতৃত্বে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আজকে হাবিব ভাই অন্য সুরে কথা বলছেন, তাই না? এটা হলো বাস্তবতা। আজকে যেই টোনে আমি সেই টোনে বলতে চাচ্ছি না, তাই না? আমরা বলতে চাচ্ছি আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা বাস্তবতায় আছে। বৈশ্বিক বিপর্যয়, করোনা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের বাস্তবতায় বড় বড় দেশ আজকে বিভিন্ন স্তরে সমস্যায় পড়েছে, এটা বাস্তবতা। মূল্যস্ফীতি হয়েছে, আমরা হয়েছে, সেই তুলনায় লোডশেডিং এ পড়েছে মানে কোন দেশ। দেখুন, আমাদের পাইপলাইনটা তো ক্লিয়ার না করি, আমরা ধানে স্বয়ংসম্পূর্ণ, আমরা তো তেলে স্বয়ংসম্পূর্ণ না, এটা বুঝতে হবে। অর্থাৎ এই তেল গ্যাসটা কিন্তু আমাদের আনতে হচ্ছে। বা হয়তো বলবেন গ্যাস আমরা তুলছি না কেন? গ্যাস আমরা যেটা ন্যাচারালি পাচ্ছি বা যে প্রোডাকশন কস্টটা, এটা কিন্তু একটা কস্টলি ব্যাপার, কিন্তু আমাদের এখান থেকে করা যায় না। এই বাস্তবতা, এবং সরকার যে বসেছে তাও কিন্তু না, জাস্ট বোলাতে পেয়েছে, তাই না? এটা কিন্তু হচ্ছে কিছু কিছু 18 বছরে একটি কাজই হচ্ছে, লাস্ট অনগোয়িং প্রজেক্ট, আর অনেকগুলি প্রজেক্ট আছে, এগুলো করতে হবে। মাসুদ কামাল, দুটো বিষয় আপনি বলবেন, আইনমন্ত্রীর মন্তব্য এবং সাথে লোডশেডিং নিয়ে যদি আপনার কথা থাকে। না, কাউসার ভাইয়ের কথা থেকে একটা শেষ বাক্যটা থেকে বলতে চাই। উনি বলেন না যে ধানের স্বয়ংসম্পূর্ণ, তেলের স্বয়ংসম্পূর্ণ, আরো অনেক কিছু স্বয়ংসম্পূর্ণ। যেমন আমরা কিন্তু টাকাতেও স্বয়ংসম্পূর্ণ, ডলারে স্বয়ংসম্পূর্ণ না। টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংক অলরেডি গত 10 মাসে 70,000 কোটি টাকা ছাপাইছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক গত 10 মাসে 70,000 কোটি টাকা ছাপিয়েছে। এত সর্বনাশ করছে, তাহলে তো আরো টাকার মান তো আরো কমতেছে। তো জিনিসপত্রের দাম বাড়তে গিয়ে খালি জিনিসপত্র আমদানি করার কারণে টাকা তো বেশি হয়ে গেছে। টাকা তো বাজারে অনেক, সে বাংলাদেশ গভর্নমেন্টকে হেল্প করতেছে টাকা দিয়া, তো ডলার ছাপাইতে, ডলার তো ছাপাইতে পারতেছে না। পেট্রো বাংলার টাকা আছে ব্যাংকে, ডলার নাই, বিল দিতে পারে না, অনেক হাতে পায়ে ধরে এই চালানটার মধ্যে আনতেছে। তো বিষয়গুলি কি আসলে, মানে আপনার বলতেছে আমি সব দিকে মিটিয়ে ফেলাইছি। এই যে বলে না যে বন্দুক টন্দুক সবকিছু ঠিকঠাক করছে, কার্তুজ নাই, গুলিতে হবে না ভাই, সব ঠিক। তো ওই জায়গায় তো ঠিক না। এখন আপনি বলবেন যে এটা কেন হয়েছে। আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটা সরকার তো মনে করেন 5 বছরের জন্য আসে, এই সরকার তো 15 বছরের জন্য আসছে, প্ল্যানিং তো থাকতে হবে। 5 বছরের জন্য আসছে, পরপর ক্ষমতায় আসার জন্য 15 বছর হয়ে গেছে। তাহলে তাদের তো দীর্ঘ, এখন তারা 2041 সাল পর্যন্ত প্ল্যান করতেছে।
আচ্ছা 2041 সালে যে তারা দীর্ঘমেয়াদী প্ল্যান করতেছে, এই প্ল্যানে কি কয়লার বিষয়টা আছে? এই প্ল্যানে কি তেলের বিষয়টা আছে? আপনারা তো কয়লার বিরুদ্ধে আন্দোলন করেন, আপনাদের পরিবেশ নষ্ট হয়ে আমার কথা যাবে। হলো কি, আপনি প্ল্যানটা কিসের করছেন? মানে কিভাবে ক্ষমতায় থাকবেন সেই প্ল্যান, নাকি কিভাবে দেশটাকে অগ্রসর করবেন সেই প্ল্যান, নাকি লোডশেডিং কবে দিবেন না এই প্ল্যান? প্ল্যানটা কিসের? প্ল্যান হতে হবে সামগ্রিক প্ল্যান। সামগ্রিক কোনো প্ল্যান আছে বলে আমার কাছে মনে হয় না। দেখেন এই যে আপনি যে বলে আইনমন্ত্রীর, এক একজন তো যার যা মনে হয় বলে ফেলায়, যার যা মনে হচ্ছে বলে ফেলাইতেছে। কয়দিন দেখলাম যে আওয়ামী লীগের মন্ত্রীরা, এই হাসান মাহমুদ বলেন, ওবায়দুল কাদের বলেন, এমন ভাবে বলতেছে এই যে ভিসা নীতি যেটা করছে এটা হলো বিএনপির জন্য, বিএনপিকে চাপে ফেলানো হয়েছে। এই ভিসা নীতির মাধ্যমে বিএনপি চাপে পড়ে গেছে। সুষ্ঠু নির্বাচন, ওনারা বলতেছেন না, আমি নির্বাচন প্রক্রিয়ার সাথে যারাই বাধাগ্রস্ত করবে, হ্যাঁ সেটা যাই হোক, তারা পড়বে। ওনাদের ব্যাখ্যাটা কি? ওই যে ব্লিংকেন কি বলছে সে আলোচনা আমি যাচ্ছি না। ব্লিংকেনের বিষয়টা ওনারা আত্মস্থ করে জাতিকে কি শোনাচ্ছেন? জাতিকে শোনাচ্ছেন হলো এইটার কারণে বিএনপি খুব চাপে পড়ে গেছে। আচ্ছা, পররাষ্ট্রমন্ত্রী কি বলছে? যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচন করতে চায় সেটাকে সহযোগিতা করার জন্য নাকি এই ভিসা নীতি ঘোষণা করা হয়েছে বলছে। তো এই কথাগুলির পরে গতকালকে প্রাইম মিনিস্টার কি বললেন? যে যুক্তরাষ্ট্রে যাবো না, যাওয়ার কোনো দরকার নাই, আমরা অন্য জায়গায় যাবো। তারপরে ওনার কথায় কিন্তু বোঝা যাচ্ছে যে বিএনপি চাপে পড়ে নাই, চাপে অন্য কেউ পড়ছে। যারা যুক্তরাষ্ট্রে যেতে না চায় তারা চাপে পড়ছে, যাদের কাছে আঙ্গুর ফল টক মনে হচ্ছে তারা চাপে পড়ছে, তাই না কি? তাহলে ওই যে লোকগুলি আগে যে কথাগুলি কইছে তারা কি এটা ওনার সঙ্গে আলাপ করে নিছে? না, এটা কোনো তো সমন্বয় আছে? এটি তো ওই দলের লোকগুলিকে ক্ষমা চাবে এখন জাতির কাছে যে আমরা একদিন যেটা বলছি ভুল বলছি কেন বলবে? কোনো ভুল তো কিছু মানে বলে নাই। ও তাহলে বিএনপি ভুল তো চাপে কেন আছে? করে? না, বিএনপি চাপে আছে মানে বলা হচ্ছে, ওনারা যেটা বলেছেন ওনারা জাতিকে শোনাইছে, এটা শুনাইছে BNP যে চাপে চাপ আছে। শুধু বিএনপিকেও এই মানে ভিসা নীতি ইফেক্ট করবে। আমার মনে হয় এই বিষয়ে একটু শুনে আমি অবশ্যই শুনে আসেন। জনাব আরো clear মানে হবে। হ্যাঁ কাউসার ভাইয়ের কাছ থেকে একটু শুনে বিরতিতে যাব। কাউসার ভাই যেটা ভিসা নীতি নিয়ে হ্যাঁ দেখুন, ভিসা নীতির 4 নম্বর পয়েন্টে আমি যেতে চাই। 4টা পয়েন্ট বলছে না? হ্যাঁ প্লিজ। কেন প্রথমে 1, 2, 3 হইল নির্বাচনে বাধা নির্বাচনের দিন সুষ্ঠু হয় যেন কেউ যেন বাধা না দেয়, বুঝে তো। 4 নম্বরটা কি? জি, নির্বাচনের জন্য কেউ বাধা না দেয়। আপনাদের যে কোনো চ্যানেলে আমরা গত 3 মাস কি শুনছি? বিএনপি নেতাদের বক্তব্য, আমরা নির্বাচনে যাব না। স্পষ্ট বলছেন না? হ্যাঁ, আমি তাদের ওয়েলকাম জানাই। একটা নিবন্ধিত রাজনৈতিক দল তাদের দলীয় সিদ্ধান্ত মতো একটা নির্বাচন নাও করতে পারে। 14 সালেও করেছিলেন, কিন্তু 14 সালে ভুল করেছিলেন, এর প্রতিরোধ করতে গিয়ে একটা সমস্যা করেছিলেন। কিন্তু তারা যখন বলেন যে আমরা না গেলে এই দেশে নির্বাচন করতে দেব না, সেখানে তো আমেরিকা বাসছে না তুমি একটা নির্বাচন বানচাল করতে পারো না। কারণ সংবিধান মতে 5 বছর পর নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাররা ঠিক করবে কারা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আমাদের মানে প্রধানমন্ত্রী স্পষ্ট কিন্তু বারবার বলেছেন, ভোটাররা ভোট না দিলে আমি যাব না, তাই তো? আর বিএনপি ভোটই করতে দেবে না, এটা কি আমেরিকা সমর্থন করেছে? ভিসা নীতিতে এসছে, তার মানে কি বিএনপি তখন ফাফরে পড়ে গেছে। এখন আর বলতে পারতেছে না নির্বাচনে আমরা বাধা দেব, আমরা না গেলে নির্বাচন হবে না। এই বাস্তবতা না? না, এই বাস্তবতা আপনার এই যুক্তি যদি আমি মেনেও নেই, জি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই আওয়ামী লীগের নেতারা শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সকলেই কেন এই কথা বলছে যে আমরা আমেরিকা যাব না, আমেরিকা না গেলে কি হবে, তারপরে এই কি বলে এই ভিসা নীতি অমুকের জন্য প্রযোজ্য। এই কথা কেন বলতে পারছে না যে আমার অঙ্গীকার, আমার দলের অঙ্গীকার সুষ্ঠু নির্বাচন এবং আমি সেই নির্বাচন দেব? আপনি কি সেই অঙ্গের কোনো দেখেছেন? স্পষ্ট বলা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী বলছেন, আমাদের দলীয় নেতারা বলছেন, নিশ্চয়ই আমিও সেই আমরা একই কথা বলছি। আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক চাই, হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতামূলক চাই, সেই নির্বাচনে আমরা যেতে চাই, আমরা ওয়াকাবরে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না। জি, কিন্তু যাদের সাথে আমরা করব তারা তো নির্বাচনের মাঠেই নাই, নিশ্চয়ই থাকতে চাচ্ছে না। নির্বাচনের মাঠে আমরা হ্যাঁ। এমন কোন গ্যারান্টি দিতে পারি বিএনপিকে যে নির্বাচনে আসেন আপনাদেরকে ক্ষমতা যাওয়ার ব্যবস্থা করে দেব? ইজ ইট পসিবল? ক্ষমতায় যাওয়ার পরিস্থিতি না, না করে is দিল it possible? নির্বাচন সুষ্ঠু হবে আচ্ছা, এই অঙ্গীকার যদি পায় আমার মনে হয় নিশ্চয়ই না তারা ওনারা নির্বাচনে- যেটা বলছেন হ্যাঁ। যে
কারোর সাথে আলোচনায় বসবেন না, সরকারের সাথে আলোচনায় বসবেন পদত্যাগের পরে। তো পদত্যাগের পরে কার সাথে বসবেন? আর আমার বর্তমান সংবিধানে এই সরকারকে পদত্যাগ করার কোনো অবস্থা কি আছে? আমার মনে আর হয় এই আমরা প্রশ্নের উত্তর আওয়ামী হাবিব ভাই লীগকে এমন নিশ্চয়ই ব্যাকেদায় দিবেন। পড়ছি, জি। বিএনপির কথায় 10টা আমাদের সমাবেশ পদত্যাগ করার পরে করতে আমরা পদত্যাগ করে চলে যাব। লোডশেডিং পরিস্থিতি আলোচনা চলছিল আইনমন্ত্রীর উক্তি নিয়ে, এবং সর্বশেষ যেটি বলেছেন জনাব ABM রিয়াজুল কবির কাউসার, যে একটি নির্বাচিত সরকার কেন আরেকটি বিরোধী দলের কথায় তারা পদত্যাগ করবে। শুনতে চাই আপনার কাছ থেকে। আমার কাছে শোনেন, খুব পরিষ্কার, হ্যাঁ, এই সরকার নির্বাচিত সরকার না, এটা ভোট চোর, ভোট ডাকাত সরকার। না একেবারে এত একদম এভাবে কি বলা যাবে না। একদম বলবো এই কারণে আপনার অভিযোগ থাকতে পারে, আমি বলি আপনি অভিযোগ করতে পারেন, কিন্তু একেবারে না সরাসরি সরাসরি ডাকাত আমি এই কারণে বলবো, আমি বলি যে একটা নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ভোট পাবে 4 লাখ আর বিএনপি ভোট পাবে 500, একটা নির্বাচনী এলাকায় বিএনপি ভোট পাবে 157, আছে তো, হয় নাকি? এটা সেটি হয়তো এটা সেটি একটা জায়গায় না, একটি ঘটনা আমাদের হতে পারে। আমাদের 300 এমপির মধ্যে আমরা মনে হয় 20-30 জন 40 জন 40,000 উপর ভোট পাইছি। মানে ভোট কতগুলো সেন্টার কেন্দ্রে, যেগুলো তো হয়েছে কয়েকটা কেন্দ্রে, মানে 40,160টা কেন্দ্রের ভিতরে 30,000 উপরে সেন্টার তো ভোট সিল মারছে, বাদ বাকি 2-1টা যেখানে ছিল যেটুকু ভোট হয়েছে ওর ভিতরে বলছে। এখন কথা হলো যে এই সরকার তো অনির্বাচিত সরকার, এর আগে এই যে সংবিধানের কথা বলে, আমি পরিষ্কার কথা যেটা হয়তো আমরা বলি না বা আমরা বলার কোনো পাই না, সেটা হলো এই যে আপনার এই 2008 সাল নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকারের বিল মানে 11 সালের দিকে মানে করলো, বাতিল করলো, সংক্ষিপ্ত রায় দিল। কি বললো সেখানে? যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক, তবে 2টি নির্বাচন হতে পারে। ওই আলোচনা সেই আলোচনাই তো দরকার। আনিসুল হক সাহেব যে বলছেন তার উত্তরটা এইটা, তার উত্তরটা এইটা। তবে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কোন বিচারপতিরা ওই তত্ত্বাবধায়ক সরকারের কোন পার্ট হতে পারবে না, এটা সংসদকে নিশ্চিত করতে হবে। উনি তত্ত্বাবধায়ক সরকারের কথা ইয়েস, বলেনি। আপনি ভালো করে পড়ে দেখেন। এরপর দেখেন সংসদে ওটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। খায়রুল হক সাহেব অবসরে যাওয়ার 16 মাস পরে ওটা আপনার রায় দিল। তো একটা মানুষ অবসরে যাওয়ার 16 মাস পর রায় দিতে পারে না? তার মানে রায়টা আগে দিয়েছে, না রায়টা লিখেছে, না রায়টা লিখেছেন উনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেননি। আমি বলছি আপনাকে, আপনি নিয়ে আসেন, তত্ত্বাবধায়ক বাতিল করেন। উনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সাংঘর্ষিক, তবে আরো 2টো নির্বাচন দেশের পরিস্থিতির কারণে হতে পারে। তবে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কোন বিচারকেরা তারা তত্ত্বাবধায়ক সরকারে থাকতে পারবে না, এটা সংসদকে নিশ্চিত করতে হবে, এইটি বলা ছিল। এটাকে তারা আওয়ামী লীগের বানায় এবং 16 মাস পরে যখন রায় দেয়, এটা নিয়ে ভবিষ্যতে মামলা হবে, এর জন্য এটা শাস্তি পাবে এবং বিচারের আওতায় আসবে। এই যে দেশের মানুষের সাথে যে চিটিং করা, এর বিচার বাংলাদেশে একদিন হবে। এবার আমি কথা বলি যে সংবিধান, আমি বলি, আমার কথাটা শুনতে দেন, বলতে দেন। আনিসুল সাহেব যেটা বলেছে, আমার ভাই রিয়াজুল কবির কাউসার যেটা বলছেন, যে আপনিও যেটা বললেন যে আমরা সন্ত্রাস করব, আমরা নির্বাচনে বাধা দেব, আমাদের উপরে বিচার নীতি কার্যকর হবে, এই তো। আমরা তো সন্ত্রাস করি না। ম্যাডাম খালেদাকে অন্যভাবে শাস্তি দিয়েছে, আমরা একটা হরতাল অবরোধ দিইনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নামে বারবার মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিচ্ছে, আমরা অবরোধ হরতাল একটা করি নাই। আমাদের করা লাগবে না তো। দেশের মানুষ দেখেন না, বিএনপি তো 96 সালে নির্বাচন করেছিল কিসের জন্য? সংখ্যাগরিষ্ঠ ছিল না বিলাই নির্বাচন করে, তারপর 15 ফেব্রুয়ারি নির্বাচন পরে বিধান। আমার মনে হয় না আজকে এটাই তো আমি বলি, সংবিধানের আওতায় থাকবো আমরা। এই সরকারকে যখন 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার বিল সংশোধন হয়, তখন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিল না। এখন বিএনপির সংসদ সদস্য নেই। দেশের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে হয় দাবির প্রতি সম্মান দেখাবে, না দাবির প্রতি বাধ্য হয়ে তারা সংবিধান সংশোধন করে নিরপেক্ষ সরকার নির্বাচন হবে, সংসদ থাকবে, মন্ত্রী পরিষদ থাকবে, সেই নির্বাচন বাংলাদেশে হবে না। জি, আসবো আপনার কাছে। রিয়াজুল কবির কাছে। আমি বের কথাটাই ধরে নেই, আমরা হরতাল দেই নেই। হরতাল দিতে তাগত লাগে।
বেগম খালেদা জিয়ার যখন যে সাজা হলো তখন ওনারা বলেছিলেন কি বেগম খালেদা জিয়াকে আন্দোলন করে বের করে নিয়ে আসবেন। বাস্তবতা, উনি তো আজকে জেলে আছে প্রায় 3 বছর, তাই না? উনি তো এখন প্যারোলে আছে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে, পারছে কি? এবং এটা তো বলতে হয় না। এই আলোচনা অবশ্যই আমরা অনেক শুনেছি। আমাদের উনি নিষেধ করছেন আমরা কোন ধরনের হরতাল এবার অবরোধ, আসেন হাবিব ভাই কিছু কিছু কোনো টার্ম ধরনের বলে ঘটনা ফেলেন দেওয়া সরকারের দরকার বিরুদ্ধে। আমি টার্মগুলি বলতে চাই না। দেখুন, বিদ্যুৎ নিয়ে যে কথাটা বলছেন, সমস্যা তো আমরা স্বীকার করছি এবং আমরা চাচ্ছি অতি দ্রুত সময়ের মতো এটা উতরাতে। দেখুন, এই 15.5 বছরে এই সরকার যেগুলো মেগা প্রজেক্ট নিয়েছে, বড় বড় প্রজেক্ট না, নিয়েছে, clear, অর্থায়ন এটা করেছেন, না, clear। কোনটা প্রজেক্ট কি আটকে গেছে? আটকায় নাই। আমরা আমাদের একটা লোন থাকতেই পারে, কিন্তু আমরা কি কোনো ঋণ খেলাপি হয়েছি? ওয়ার্ল্ড ব্যাংক বা দাতা সংস্থা বা ঋণ সংস্থা কি বলেছেন ঋণ খেলাপি হওয়ার ইয়ার সামনে আছে? না না, এত সামনে সহজে কিন্তু আমরা বলা যাবে না। গত 15 বছরে কিন্তু কারণ আমাদের আপনি হয় নাই। কেন পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সিএমসির টাকা আপনারা এখনো শোধ করতে পারেননি, তারা বন্ধ করে দিচ্ছে। ঋণ খেলাপি কাকে বলে? সুতরাং এটা পাইপলাইনে আছে, এটা বলতে হবে। বলে কি জানেন, এখন যে সরকার ক্যাপাবল এটা বুঝতে হবে। হ্যাঁ, এটা হলো এই কথা। আরেকটা কথা হলো এই যে বিএনপি কথায় কথায় বলেন যে আওয়ামী লীগকে ফেলে দেবেন, এই করবেন সেই করবেন। অনেকবার তো আন্দোলনের ডাক দিয়েছেন, সেই আন্দোলনের জনগণের সম্পৃক্ততা কি আমরা দেখেছি? আমরা কি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আমরা কি ওয়াজ করতেছি না আমাদের বিরোধী দল আমাদের বিরুদ্ধে কি করতে চাচ্ছে? দেখুন, দেশে হারিকেনও নাই, দেশে হরতালও নাই, এটা বাস্তবতা। দেখুন, না, এটা আমরা এনশিওর করতে পেরেছি। হরতাল শুধু বললেই হয় না। আমরা বিশ্ববিদ্যালয়ে যেমন হরতাল করি, আমাদের কাজ ছিল চান কার্পল হাইকোর্টে টায়ার পোড়ানো। টায়ার না পড়লে তো গাড়ি বন্ধ হবে না, এটা বাস্তবতা ছিল। এখন তো বিএনপি সেটাও পারবে না। সামনে কিছুটা করেন, তাও হরতাল দেওয়ার মতো ইয়ে রাখেন না, সাহস রাখেন না, কারণ জনগণ এখন এই আন্দোলনে বিশ্বাস করে না। জনগণ দেখছে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এখনো হরতাল পছন্দ করে না, অতীতেও করেনি। এটাই অনেকে অতীতে করেছেন, সাপোর্ট দিয়েছেন যে না, দাবির পক্ষে হরতাল হতে পারে। জি, বাস্তবতায় করেছেন। জনাব মাসুদ কামাল, আমি এই আলোচনা নিশ্চয়ই আপনি করবেন, কিন্তু তার সাথে আমি ছোট্ট একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হচ্ছে আজকে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের সাথে বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 3 সদস্যের একটি প্রতিনিধি দল তাদের সাথে বৈঠক করেছেন এবং সে বৈঠকে আমরা যতটুকু জানতে পেরেছি জাপানি রাষ্ট্রদূত আগামী জাতীয় নির্বাচন কেমন হতে যাচ্ছে বিএনপির সাথে বৈঠকে সে বিষয়ে তাদের মতামত, অবস্থান এগুলো জানতে চেয়েছে। হঠাৎ করে কিন্তু গত কয়েকদিন আমরা দেখলাম জাপানি রাষ্ট্রদূতদের একটু তৎপরতা। ইতিপূর্বে নির্বাচন কমিশনে গিয়েও তারা এই বিষয়ে জানতে চেয়েছে, আজকে আবার বিএনপি নেতৃবৃন্দের সাথে করছে। আপনি নিশ্চয়ই বলবেন এ বিষয়ে আপনার মতামতটা আমরা একটু জানব। আমি সেই বিষয়টা আগে বলি, ওগুলি তো আমরা বারবারই করি যে বিএনপি হরতাল করতে পারে না। বিএনপি হরতাল করতে পারলো কি পারলো না, বিএনপি আওয়ামী লীগের বেকায়দা ফেলতে পারলো কি পারলো না, এটা নিয়ে কিন্তু একটা সরকারের যে আছে এটা তো তার দেখার বিষয় না। সরকারের দেখার বিষয় হলো আমি জনগণের কাছে প্রতিজ্ঞা করেছি আমি তোমাকে ভালো রাখবো, আমি তোমাকে ভালো রাখতে পারছি কি পারছি না, দ্যাট ইজ দ্য পয়েন্ট। রাইট। কাজে ওই আলোচনা করে অত সন্তোষ অনুভব করার কোনো কারণ আমি দেখি না। আপনি যে কথা বললেন এই পয়েন্টে আমি আসি। একটা জিনিস কি জানেন, রাষ্ট্রদূতদের কাজটা আসলে কি? তাদের কাজটা হলো তাদের দেশের স্বার্থটাকে সমুন্নত রাখা। তাদের দেশ যখন অন্য কোনো দেশে যে ইনভলভ হয়, অর্থনৈতিকভাবে ইনভলভ হয়, অথবা আপনার ইনভেস্ট করে, অথবা কোনো রকম সামাজিকভাবে ইনভলভ হয়, নানাভাবে ইনভলভ হয়, দান খরচ করে অনেক সময়, যাই কিছু করুক না কেন, যদি সেটা গণতান্ত্রিক গভর্নমেন্ট হয়, যদি গণতান্ত্রিক গভর্নমেন্ট না হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। চীন কোথায় কি করতেছে, উত্তর কোরিয়া কোথায় কি করতেছে, রাশিয়া কি করতেছে, এগুলো ওদের গভর্নমেন্ট কিন্তু বদার্ড না। কিন্তু এই গভর্নমেন্টগুলো কিন্তু এটা নিয়ে চিন্তা করে যে আমাকে তো আমার দেশের কাছে জবাবদিহি করতে হবে। আমরা কিন্তু একটু শেষের দিকে আছি, আমি শেষ করে দেবো 1 মিনিটের মধ্যে। তো তারা চিন্তা করে যে আমার দেশের জনগণ জিজ্ঞাসা করবে তুমি যে ওই দেশে ইনভেস্ট করতেছো, ওই দেশে কি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু আছে? জি জি, ক্লিয়ার। এবং সেই জায়গাটার জন্যই এই দেশগুলো কিন্তু এত নাড়াচাড়া করে কথাবার্তা বলে। ওকে,
ক্লিয়ার। আইনমন্ত্রীর মন্তব্য নিয়ে আপনি কি মনে করেন যে এটি খুব আগাম একটি কথা হলো, অথবা সরকারের পরিকল্পনার একটি অংশ আইনমন্ত্রী বলেছেন বা বলে ফেলেছেন? আইনমন্ত্রীর কথাটা অতি আগাম হয়ে গেছে এবং হওয়ার কারণে তাকে কিন্তু তার মন্ত্রণালয় থেকে দ্বিতীয়বার ব্যাখ্যা দিতে হয়েছে। এটা কিন্তু ওই কারণে দিতে হয়েছে। প্রথম বক্তব্য উনি প্রত্যাহার করেছেন যে সেটা মানে প্রত্যাহারটা কেন, মানে ওইটা আগাম দিয়ে ফেলেছে যে। আর আমাদের সরকারের মধ্যে একটা সমন্বয়হীনতা কাজ করে। ওই যে প্রধানমন্ত্রী কি ভাবেন তার মন্ত্রীরা সেটা ফলোই করতে পারেন না অনেক সময়। তারা এত আনন্দ থাকে না, আমার কথা তো আমরা উল্টাপাল্টা কথা বলি, কেউ তো কিছু বলে না, ঠিক আছে বলে ফেলাম কমন সেন্স থেকে। কমন সেন্স যদি হয়, কিন্তু এটা কি আগাম যদি একটু বলিয়ে থাকে সেটা কি কোনো কল্যাণকর কিছু আছে? আমার তো মনে হয় যে এক ধরনের যেই এখানে শুনেন আইনমন্ত্রী কি ভাবেন কি করেন এই অনুযায়ী দেশে আগামীতে কিছু হবে না, এটা হবে ওই প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী। প্রধানমন্ত্রী যদি শেয়ার করে থাকেন সেটা এক কথা, জি, এবং আমার মনে হয় না উনি শেয়ার করেছেন। আমার মনে হয় একটু শুনি, সময় নাই, একেবারে 30 সেকেন্ড দুজনের কাছ থেকে শুনবো। না, আইনমন্ত্রী তো আইনের মাধ্যমে থাকবেন, সংবিধানের ভিতরে থাকবেন, এটাই বাস্তবতা। আপনিও আইনজ্ঞ, আপনিও আইনের মধ্যে থাকেন না, যেহেতু আমি আগেও বলেছি, যদি সংবিধানে সর্বশেষ কোনো সংশোধনী না আসে, সকলের ঐক্যমতে বা যে কোনো সিদ্ধান্তেই হোক, তাহলে কিন্তু আমাকে সংবিধান সমুন্নত রাখতে হবে, এর বাইরে যাওয়ার। কারণ আমাদের কিন্তু সংবিধানের বাইরে অনেকগুলি সরকার ছিল, অনেকটা সময় ছিল। আপনাদের এত চিন্তা হয়ে গেল কেন? আমরা চাই না অসাংবিধানিক সরকার থাকুক, অনির্বাচিত সরকার আসুক। আমাদের এই টকশোতে কিন্তু অনেকে আবার অ্যাডভাইজার হতে চায়, মনে করে বেশি বেশি কথা হলো যে অ্যাডভাইজার হওয়া যায়, 3 মাস থাকা যায়, 3 মাসের জায়গায় যদি আবার 2 বছর থাকা যায়, এটাও কিন্তু আছেন। তারা কিন্তু আবার মাঝে মাঝে নীরব হয়ে যান, এটা আমরা লক্ষ্য করি। মাসুদ কামালের জন্য না, এটা বলি না, এটা অনেকেই হতে পারেন, আচ্ছা, তাই না? কিন্তু আমরা সেটা সুযোগ দেব না। আর একটা সরকার 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, 3 মাস নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের সহযোগিতা নির্বাচন তুলতে পারবেন না। আমি তো মনে করি ওই রাজনৈতিক দলের ব্যর্থতা, ওই সরকারের ব্যর্থতা। এই দায়িত্ব আওয়ামী লীগ নিতে পারে না। নিশ্চয়ই। আচ্ছা, এই কথা ভুলে গেছে নাকি? এই দাবি কারা করেছিল? এটা তো আওয়ামী লীগই করেছিল। 173 দিন হরতাল করেছিল, তখন বিরোধী দলে ছিল, এখন তো বিরোধী দল। আমরা তো 90 দিনের চেয়েছিলাম, আমরা তো 2 বছরের তত্ত্বাবধায়ক সরকার চাই নাই। আমরা তো চাই না 2 নেত্রী জেলে যাক, এটা আমরা চাই না। তারপরে 111 দিনের সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকার না। আমরা তো চাই না যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন দেশের কেয়ারটেকার প্রধান হোক, এটা তো আমরা চাই না। 111 এর সরকার নিয়ে আসে, তত্ত্বাবধায়ক সরকার তো 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় হতো। কিন্তু আওয়ামী লীগই তো 111 সরকার নিয়ে আসলো তাদের আন্দোলন ফসল হিসাবে। এটা 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি যে সারা বাংলাদেশে অত্যাচার করেছে, লুট করেছেন, সেটার ফসল ছিল। মানতে চান নাই। ও, আপনারা আজকে বিদ্যুতের সমস্যা হতো না যদি খাম্বা তখন না আসতো। মন্ত্রিপরিষদ ভেঙে দিবে, একজন বিচারকের বয়স বেড়ে গেছে তাই বলে নির্বাচন করবেন, এখন আপনার জন্য নির্বাচন করব। শেষ কথা আমি বলি, আপনি ভোটাররা ভোট দিতে কি পারে এই সরকার আমলে? পেরেছে? আর নির্বাচন করবার কোন ক্ষমতা আছে? গাজীপুরে ভোট মামুরা খালুরা ভোটে দেখলেন না? আমি বলেছিলাম তো যে এখানে যত চেষ্টাই করি না কেন, নৌকাকে ওখানে ডুবিয়ে দেবে মানুষ। একবার ওই টঙ্গী নদী আছে না, ময়লা আবর্জনা কোনো পানি তুরাগ নদীতে ডুবিয়ে দেবে। শেষ কথা, জাহাঙ্গীর মাছ নৌকা নিয়ে জানাতো, আর আজমুল্লাহ বিদ্রোহী প্রার্থী হলো, আজমুল্লাহ জিততো। এখানে নৌকাকে ডুবাবে মানুষ, এইটা হলো বর্তমান মানুষ রেডি হয়ে আছে। আমার মনে হয় জি, এবিএম রিয়াজুল কবির কাউসার, জনাব মাসুদ কামাল, জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।